ব্রিটিশের দালাল ছিল। এই কোট আনকোট হিন্দুত্ববাদীরা এরা চিরকাল চেয়েছিল ব্রিটিশ শাসন বেটার। শুধু তাই নয়, আপনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএসের জিরো কন্ট্রিবিউশন। শুধু সাভারকার বলেই একজনের নাম ধরে চিৎকার করা হয়, যেই সাভারকার ব্রিটিশের কাছে কার্যত পায়ে ধরে মুচলেখা দিয়েছিল, একবার দুবার নয়, ছবার মুচলেখা দিয়েছিল। কনিষ্ঠ প্রতিষ্ঠাতা মোহন ভাগবত বলছেন 15ই আগস্ট দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে যেদিন ভারতবর্ষের মাটিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেদিনই আসল ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। তো আপনি কি মনে করেন আরএসএস দেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে? তো এই মন্তব্য তো সেটাই প্রমাণ করে যে আরএসএস ব্রিটিশের দালাল ছিল। এই মন্তব্য সেটাই প্রমাণ করে যে এই সোকল্ড কোট আনকোট হিন্দুত্ববাদীরা এরা চিরকাল চেয়েছিল ব্রিটিশ শাসন বেটার। শুধু তাই নয়, আপনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএসের জিরো কন্ট্রিবিউশন। শুধু সাভারকার বলেই একজনের নাম ধরে চিৎকার করা হয়, যেই সাভারকার ব্রিটিশের কাছে কার্যত পায়ে ধরে মুচলেখা দিয়েছিল, একবার দুবার নয়, ছবার মুচলেখা দিয়েছিল। সাভারকারের সেই মার্সি পিটিশন যে কোনো আর্কাইভ ঘাটলে আপনারা যে কেউ দেখতে পাবেন, গুগল খুললে খুঁজে পেয়ে যাবেন যে কিভাবে আন্দামানের সেলুলার জেল থেকে ছাড়া পাওয়ার জন্য সাভারকার বলেছিলেন যে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত হয়ে থাকব। এই হিন্দু ভেকধারী, আমি যারা প্রকৃত হিন্দুত্বের চর্চা করেন আমি তাদের কখনোই অসম্মান করব না, কিন্তু এই ভেকধারী হিন্দুত্বের চর্চাকারীদের স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নিদান দিয়েছিলেন যে যদি কেউ সন্ন্যাসীর বেশে ভোট চাইতে আসে, প্রয়োজন হলে তাকে দুঘা দিয়ে দিতে। আমি বলিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি আর্কাইভ দেখছিলাম যে সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। আমার কাছে মোহন ভাগবত শিরোধার্য না, আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও শিরোধার্য। 14ই মে 1940 সুভাষচন্দ্র বসুর বক্তৃতার অংশ, যা 14ই মে 1940 আনন্দবাজার, 12ই মের বক্তৃতা 14ই মে 1940 আনন্দবাজার পত্রিকায় তৎকালীন প্রকাশিত হয়েছিল। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিনকে এই কথা বলে গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ তিনি ব্রিটিশের পক্ষে কথা বলতেন, সাভারকার মুচলেখা দিতেন, তাদের কাছ থেকে দেশপ্রেমের ইতিহাস শিখব। আরে আগে মোহন ভাগবত বলুক না যে এতদিন কেন ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেনি, কেন 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেনি? আসলে এই আরএসএস এরা হচ্ছে সেই মনোবাদকে পুষ্ট করে যারা স্বাধীনতা দিবসের দিন আজ থেকে 2 বছর আগে বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলে যে তোমরা প্রকৃত হিন্দু বীর, তোমরা একজন মুসলমান মহিলাকে ধর্ষণ করেছো, তোমরা কেন ধর্ষক, তোমরা তো বীর যোদ্ধা। তাদেরকে মালা দিয়ে বরণ করে নেয় বীরের সাক্ষা দিয়ে। এটাই হচ্ছে আরএসএস। এই আরএসএস ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান। এই ভারতবর্ষ, এই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের পরের স্তবক, এটাই ভারতবর্ষ, যে ভারতবর্ষকে ধারণ করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন খ্রিস্টান সবাই মিলে। যে ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের, যে ভারতবর্ষ লালন ফকিরের, যেই ভারতবর্ষ মহাত্মা গান্ধীর, যেই ভারতবর্ষ ঋষি অরবিন্দের, সেই ভারতবর্ষ মোহন ভাগবতের ভারতবর্ষ হবে না। হবে না বলেই বারবার করে হিন্দুত্ববাদীরা যতবার মাথা চাড়া দেয়, ভারতবর্ষের গণতন্ত্র ততবার ওদের মাথা নত করে শিক্ষা দেয়, কান মুলে দেয়, আগামী দিন আবার দেবে যেভাবে 2024-এ দিয়েছে। বিজেপি প্রসঙ্গে আসে, এই বিজেপির আরও এক নেতা তথাগতরা এবার বলছেন যে বাঙালি মুসলমানদের নাকি প্রযোজন ক্ষমতা বেশি। এই যখন এই বাতাবরণটাই চলছে, প্রজনন ক্ষমতা বেশি, এই যে এই বাতাবরণের মধ্যে তার এই বক্তব্য কতটা কি কটূক্তির দিকে নিয়ে যাচ্ছে? না, তথাগতবাবুর কী সমস্যা আমি জানি না, কার প্রজনন ক্ষমতা বেশি, কার প্রজনন, আর এই বয়সে এইসব নিয়ে মাথা চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে কিনা আমার অন্তত মনে হয় না। আমি জানি না উনি হঠাৎ করে এই বয়সে এসে প্রজনন ক্ষমতা নিয়ে এত কেন চিন্তিত হয়ে পড়লেন। জীবনে চিন্তা করার মতো অনেক বিষয় আছে। তথাগতবাবু একটা তথ্যের উত্তর দেবেন যে মুসলমানদের প্রজনন ক্ষমতা কত আর হিন্দি বলয়ে গো বলয়ের প্রজনন ক্ষমতা কত, সেই উত্তরটা তথাগতবাবু দেবেন। কেন ওনার সরকার সেন্সাস করছে না? কেন কেন্দ্রীয় সরকার 2011-র পর থেকে আজ অবধি সেন্সাস হলো না? 2021-এ সেন্সাস পেন্ডিং।
কারণ সেন্সাস করলে তো ধরা পড়ে যাবে যে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থানে কাদের প্রজনন ক্ষমতা বেশি। দেখা যাবে যে হিন্দুর ফার্টাইল রেট সেখানে মুসলমান পার্সেন্টেজ কমছে না বাড়ছে, হিন্দু পার্সেন্টেজ কমছে না বাড়ছে। যেভাবে হিন্দুর সংখ্যা বেড়েছে, হ্যাঁ বাড়তেই পারে। তার মানে কি আমরা বলবো যে হিন্দুর প্রজনন ক্ষমতা বেড়ে গেছে উত্তরপ্রদেশ, বিহারের? তার মানে কি আমরা বলবো যে গোবলয়ে যারা গুটখা খায়, যারা কন্যা ভ্রূণ হত্যা করতে এন্ডোর্স করে যেসব জায়গা, বিভিন্ন অঞ্চল, তাদের প্রজনন ক্ষমতা বেশি? এটা শুনলে ভালো লাগবে উল্টো দিক থেকে। তথাগতবাবু সস্তা ফুটেজের লোভ পেয়ে বসেছে। তথাগত শিক্ষিত মানুষ, বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ, বিশিষ্ট প্রযুক্তিবিদ। মুশকিল হচ্ছে বিজেপি করতে গেলে তো একটা চশমা পরে বিজেপি করতে হয়, যে চশমায় হিন্দু মুসলমানের বাইরে কিছু ভাবা যায় না। তথাগতবাবু বলবো যে ওই ধর্মের চশমাটা খুলে এসে দেখুন, কোনো হিন্দু খতরেমে না। ভারতবর্ষের যে বেকার যুবক, 140 কোটি ভারতবাসীর মধ্যে অন্তত 40 কোটি ভারতবাসী বেকার যুবক, সেই বেকার যুবক খতরেমে হয়, কোনো হিন্দু খতরেমে না। 200 বছর ইংরেজ শাসন করেছে, 500 বছর মোগল শাসন করেছে, 70 বছর কংগ্রেস দেশ চালিয়েছে, হিন্দু খাত্রেমে পড়েনি। মোদি আসা 10 বছরে খাত্রেমে পড়ে গেল। ওই প্রজনন ক্ষমতা, এইসব গল্পগুলো শুনতে ভাল লাগে। এক শ্রেণীর পাবলিক যারা সোশ্যাল মিডিয়ায় উদ্বাহ নৃত্য করে, যারা পড়াশুনো করবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে থাকতে পছন্দ করে, তাদের জন্য এগুলো খুব ভালো পয়েন্ট যে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমছে, মুসলমান। আরে প্রজনন ক্ষমতা কমায় আপনার অসুবিধা কোথায় হচ্ছে? আপনি চেষ্টা করুন না, আপনিও নিজের প্রজনন ক্ষমতা ইত্যাদি নিয়ে নতুন কোনো থিসিস নামাতে পারেন কিনা দেখুন। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি সত্যি সত্যি অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাবে যে উত্তর ভারতের বিস্তীর্ণ রাজ্যগুলো, এবং যার জন্য ডিলিমিটেশনের যে প্রপোজাল আসছে, দেখা যাচ্ছে 543টা সাংসদ গিয়ে পরবর্তীকালে প্রায় 750-র কাছাকাছি গিয়ে দাঁড়াবে। তার অর্ধেকের বেশি আসবে শুধু 3টে রাজ্য থেকে, উত্তরপ্রদেশ, বিহার আর রাজস্থান। কাদের প্রজনন ক্ষমতা বাড়ছে? জনসংখ্যা সেন্সাসটা করলেই বোঝা যাবে। সেন্সাস করতে কি করবেন, তদবির করবেন তথাগতবাবু কেন্দ্রীয় সরকারের কাছে জিজ্ঞাসা করুন, এনপিআর কবে ফাইনালাইজ ডেটাটা দেবে, সেন্সাসের ডেটার কাজ কবে শুরু করবে, তাহলেই তো বোঝা যাবে প্রজনন ক্ষমতাটা আসলে কাদের বেড়েছে। কেরল হাইকোর্টে একটি ঘটনা উঠল, যে ঘটনা আমরা দেখতে পেলাম, পুরোহিত নাকি বোনেদের সামনেই কিশোরীকে গণধর্ষণ করলেন। কি বলবেন? কেরলের মতো জায়গা যেখানে বামফ্রন্ট সরকার, যে বামফ্রন্ট সরকার কেরলে আছে বলে পশ্চিমবঙ্গের বামেরা আজকে মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে পড়ে যে না, একেবারেই আমরা শূন্য হয়ে যাইনি। সেই ঘটনা নিয়ে কি বলবেন? না দেখুন, এটা তো সামাজিক ব্যাধি। কেরলে বাম সরকার আছে ঠিকই, কিন্তু সেখানেও বিজেপি আস্তে আস্তে থাবা বিস্তার করছে। ইতিমধ্যেই তারা জনপ্রতিনিধি বের করে ফেলেছে কেরলের বুক থেকে। গত লোকসভা নির্বাচনেও বিজেপি একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টে ভোট পেয়েছে। এ রাজ্যের বুকে আমরা দেখেছি 2014 থেকে 19-এ বিজেপির যে উত্থান, এবং একই সময় বামফ্রন্টের ভোট পার্সেন্টেজ ওই একই সংখ্যায় কমে যাওয়া। বামফ্রন্ট 29 থেকে 7-এ নেমে আসলো, 22% কমে, আর বিজেপি 17 থেকে 39-এ চলে গেল, ওই 22% বেড়ে। তো এই ট্রান্সফরমেশন এই রাজ্যেও দেখেছি। আর এটা একটা মাইন্ডসেট, এই অস্থির মাইন্ডসেট, এই অসুস্থ মাইন্ডসেট, আমার মনে হয় এই সামাজিক ব্যাধিকে আরও বেশি করে সরকারি তরফে কঠোরতম আইন এনে, শুধু আইন দিয়ে এটাকে রোখা যাবে না, কিন্তু এমন কঠোরতম আইন ইমপ্লিমেন্ট করতে হবে যে আইন ভয় পাবে ধর্ষকরা বা এই ধরনের কাজ করতে। আমাদের রাজ্যে কিন্তু অপরাজিতা বিল ইতিমধ্যেই বিধানসভায় পেশ হয়ে গিয়েছে, সেটা অ্যাপ্রুভালের জন্য রাজ্যপালের সই করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এই অপরাজিতা বিল যদি আইনে পরিণত হয়, সারা দেশের জন্য ইমপ্লিমেন্টেড হবে। কেন এখনও পর্যন্ত অপরাজিতা বিলে সই এলো না রাষ্ট্রপতি? কাদের বারণ হচ্ছে? তাদেরই বারণ যাদের ধর্ষককে আড়াল করতে হয়। কারা রাম রহিমকে আড়াল করে, কারা উন্নয়ের সঙ্গীত সোমকে আড়াল করে, কারা বিলকিস বানুর ধর্ষকদের আড়াল করে, কারা বেনারস হিন্দু ইউনিভার্সিটির বুকে যারা একজন রিসার্চ স্কলার ছাত্রীকে ধর্ষণ করে তাদেরকে আড়াল করে আইটি সেলের কর্মী বলে। এটা সেই মাইন্ডসেটের প্রতিফলন। না, এক্ষেত্রেও তো দেখা যাচ্ছে পুরোহিত, তাহলে বিজেপি চুপ কেন? শুধু পুরোহিত এই ঘটনাই? না, বিজেপি তো এই সব, দেখুন আমি আবারও বলছি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত বলতে পারবে না বিজেপি, ওকে বলতে হবে হিন্দু নির্যাতিত। কারণ যেই মুহূর্তে সংখ্যালঘু বলবে, আমাদের দেশে সংখ্যালঘুর মুখ সামনে ভেসে উঠবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পুরোহিত, হিন্দু ধর্ম, এটাই যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ করতো, তাহলে এতক্ষণে সমস্ত নিউজ চ্যানেল, তথাকথিত গদি মিডিয়ার কথা বলছি, আপনারা নন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট নন, সমস্ত নিউজ চ্যানেল শোরগোল পড়ে যেত এটা নিয়ে। আজকে কোনো শোরগোল হচ্ছে না, কারণ যেহেতু হিন্দু এবং ওই এক দেশ, এক ভাষা, এক নিশান, এক সংবিধান।
এইভাবে দেশ চালিত হচ্ছে। এখন আমাদেরকে এটাই প্রশ্ন যে আগামী দিন দেশ কি ধর্মের ভিত্তিতে এই হানাহানি, ধর্ষণ, এই ভেদাভেদের রাজনীতি চাইছে অ্যাটল, না বেকার যুবক হাতে কাজ চাইছে, গরিব মানুষ পেটে ভাত চাইছে? ভাত দিতে পারছে না মোদী সরকার, কাজ দিতে পারছে না, উল্টে কাজ কেড়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে এবং মানুষ আস্তে আস্তে আশঙ্কিত যে আদৌ জাস্টিস তারা পাবে তো। কারণ দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার ধর্মের হলে ঠিক বাংলাদেশে যে কাজ হচ্ছে এখানেও এই একই কাজ হচ্ছে। বাংলাদেশে যারা হিন্দু অত্যাচার নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন, এদেশের বুকে যখন হিন্দুর নামাবলী দিয়ে কেউ অত্যাচার করছে তখন সেখানে তারা চুপ করে কুলু পেটে বসে রয়েছে। এটাই সমস্যা। এই দুই দেশের মৌলবাদী, ওপারে যার নাম জামাত, এপারে তার নাম RSS বা বিজেপি।